আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৫ জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এমন মন্তব্যের পর মারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতারা। ঠিক পাকিস্তানে আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, সেই ধরনের টর্চার করলো শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মানে 1971 সালে পাকিস্তান এত জঘন্য অপরাধ করে। গত বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই চলছে একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। আগের সব ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর নতুন করে সক্রিয় হয়ে উঠেছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ। এবার তাদের টার্গেট বড় ধরনের হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা। 54 বছর ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমরা অনেক দেখছি। সারা দেশের মানুষের কাছে আমার দাবি, একবারের জন্য আমরা দিয়ে টেস্ট করতে পারি জামাত ক্ষমতা আসলে আমার বিশ্বাস ওরা কোনো সময় চুরি করবে না। আর যদি চুরি করে আমরা তাদের পরীক্ষা করার দরকার আছে। জামাত আসলে আমি মনে করি আমাদের রিজার্ভ ফান্ড অবশ্যই ডেভেলপ হবে, সরঞ্জাম ডেভেলপ হতে পারে, এটা আমরা বিশ্বাস করি। কিছু দালালকে লঙ্গির উপর দিয়া লাল করে ফেলতে হবে, আর নতুবা নতুন স্বাধীনতার ভোগ আপনারা করতে পারবেন না। দালালে ভরে গেছে, জানুয়ারের বাচ্চারা ভরে গেছে দেশটার ভিতরে। দেশের ভিতরে আর মানুষ মনে হয় খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে যাবে। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সত্যি আল্লাহর খাস রহমতে সিক্ত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে। সবাই মনে করেছিল ওরা হয়তো অনুতপ্ত হবে, ওরা হয়তো ক্ষমা চাইবে যে না আমাদের ভুল হয়েছে, আমরা অনুতপ্ত বোধ করছি এবং যে সমস্ত কাজ আমরা করেছি এটা আসলে অন্যায় করেছি, এটাই সবাই ভেবেছিল। এবং অনেক আলেম ওলামাও কিন্তু তাদেরকে বলেছিল যে একটা সুবর্ণ সুযোগ, তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ এই সুবর্ণ সুযোগ আর তারা কোনোদিন পাবে না। অর্থাৎ কাদেরকে উদ্দেশ্য করে বলছি হয়তো আপনারা অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন না। অর্থাৎ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছি। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে যায়, তারপরে কিন্তু অনেকে বলেছিল যে হয়তো তারা যেই 16 বছর অন্যায় অত্যাচার করেছে, বাংলাদেশকে জঘন্য রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছে এবং বাংলাদেশের ভালো মানুষদেরকে খুন করে গুম করে দুনিয়া থেকে বিদায় করেছে এবং টাকা পয়সা লুটপাট করেছে। এক কথায় বলতে গেলে যত প্রকার অন্যায় আছে সবকিছুই তারা করেছে। তো হয়তো ক্ষমতা ছাড়ার পর তারা একটু আত্মশুদ্ধি করবে, তারা হয়তো সেটা বুঝতে পারবে এবং অনুতপ্ত বোধ করবে, নিজেরা ভালো পথে ফিরে আসবে। কিন্তু একটা কথা আছে না যে আসলে কয়লা ধুলে ময়লা যায় না, এমনটাই কিন্তু আসলে আওয়ামী লীগের লোকেরা, যাদের আসলে সারা জীবন সাবান সোডা দিয়ে আপনি যতই ধোয়ার চেষ্টা করেন না কেন, তারা আসলে তাদের ভিতর থেকে যে ময়লাটা পড়েছে সেটা আর উঠবে না। কেননা নতুন করে আবার সহিংসতা চালাতে শুরু করেছে আওয়ামী লীগ। আগস্ট মাস ঘিরে বর্তমান অন্তর্বর্তী সরকারও কিন্তু নজরদারি বাড়িয়ে দিয়েছে এবং 8 আগস্ট পর্যন্ত কিন্তু একটা ঘটনা ঘটে যেতে পারে, বড় কিছু হতে পারে, এই আশঙ্কা কিন্তু রয়েছে। যার কারণেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব অর্থাৎ অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু সতর্কভাবে তাদেরকে গোটা বাংলাদেশে ছড়িয়ে রেখেছে যে নাশকতা যেন করতে না পারে সেই ব্যাপারে। এদিকে আবার আওয়ামী লীগ কিন্তু বড় ধরনের একটা নাশকতা করার চিন্তা ভাবনা করছে, যেটার পরিকল্পনা করছে সবকিছু ভারত থেকে। আর ভারত এতদিন আমরা বাংলাদেশের বন্ধু হিসাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে, আমাদের বোঝানোর চেষ্টা করেছে আমাদের আপা হাসিনা। মূলত বাক্যে ভারত কিন্তু আমাদের কখনো বন্ধু ছিল না, থাকবেও না এবং আগামীতেও থাকবে না। কেননা তারা সারা জীবন আমাদের শত্রু বা আমাদের ক্ষতি এটাই চেয়ে যাবে। বুঝতেই পারছেন বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার মার্কা লোক আছে তাদের তারা এখন বর্তমানে আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তারা পরামর্শ করে বাংলাদেশের সর্বনাশ কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা তারা কিন্তু করতেছে। যাই হোক, আসলে আমি কথা বাড়াবো না। ভিডিওর অংশ বিশেষ হিসেবে আপনারা ভিডিও শুরুতে দেখেছেন, সেগুলোর ভিত্তিতেই কিন্তু কথাগুলো আমি বলার চেষ্টা করলাম। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু অসুস্থতার হার্টে ব্লক ধরা পড়েছে। তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক কিছুদিন পূর্বে কিন্তু বিএনপি থেকে পদত্যাগ করেছে। অনেকেই এটাও বলেছে যে ডক্টর ফয়জুল হক আসলে বিএনপির কোনো কর্মী ছিল না, কিন্তু ডক্টর ফয়জুল হক নিজে প্রমাণ দেখিয়ে দিয়েছে সে বিএনপির একজন কর্মী ছিল। আর অনেকেই বলতেছে যে সে জামাতের প্রোডাক্ট ছিল বা জামাতের কর্মী হিসাবে ছিল, সে শুধু এতদিন নাটক করে এসেছে।
আসলে দেখে জামাত কি বিএনপি কি আওয়ামী লীগ কি ওটা তো বুঝি না, আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো সত্যের পক্ষে কথা বলে কে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কে, এরকম লোক আমরা চাই। তো ডক্টর ফয়জুল হক সাহেব কিন্তু সেই ধরনের একটা লোক, সত্যের পক্ষে কথা বলে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলে, অন্যায়ের মনে করেন যে বিরুদ্ধে চলে, যার কারণে কিন্তু ডক্টর ফয়জুল হক অনেক মানুষের কাছে খারাপ। হ্যাঁ, তো যাই হোক, চলুন সর্বপ্রথম ডক্টর ফয়জুল হক সাহেব কি বলতেছে শুনে আসি। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। আপনারা জানেন আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের হার্টে ব্লক ধরা পড়েছে। কয়েকদিন পূর্বে জামাতে ইসলামের জাতীয় মহাসমাবেশে বক্তব্য দিতে উঠে গিয়ে 2 বার তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান এবং পরবর্তীতে তার চিকিৎসা অব্যাহত থাকে, কিন্তু আজ আবার নতুন করে ধরা পড়েছে তার হার্টে ব্লকের খবর। নিশ্চয়ই এই সংবাদটি বাংলাদেশের জন্য একটি মেঘাচ্ছন্ন, এই সংবাদটি বাংলাদেশের জন্য কখনোই আনন্দের নয়। বাংলাদেশের রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান সাহেবের বিচরণ বেশ কয়েক বছর পর্যন্ত আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের মাটি ও মানুষের কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বিতে রূপান্তরিত হয়েছে। ডাক্তার শফিকুর রহমান একজন সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এখন একটি আলোচিত নাম। মানুষের মুখে মুখে, মানুষের হৃদয়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামী রাজনীতিবিদ, বামপন্থী রাজনীতিবিদ, ডানপন্থী রাজনীতিবিদ, বাংলাদেশের সরকার, বিভিন্ন বাহিনীর সংস্থা সহ সকলের কাছে এখন সুপরিচিত নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আমরা বাংলাদেশের জন্য বেশ কিছু মানুষকে জাতীয় সম্পদ মনে করি, তার মধ্যে ডাক্তার শফিকুর রহমান অন্যতম। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের আপসীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনিও এখন অসুস্থ। দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগের অত্যাচার, জুলুম, নির্যাতনে তাকে বিনা চিকিৎসায় হত্যার উদ্দেশ্যে জেলবন্দি করে রেখেছিল শেখ হাসিনা। আজ বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরবর্তী সময়ে এ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য, এ বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে যার অবস্থান স্পষ্ট হয়েছিল, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি নির্দ্বিধায় দলমত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে নিজেকে সঁপে দিয়েছেন, ছোট হয়ে হয়ে ঐক্যের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, গিয়েছেন, বসেছেন এবং তার অহমিকা, দেমাগ সব কিছু ঝেড়ে ফেলে একজন সাধারণ মানুষের মতো প্রত্যেকটি নাগরিকের কাছে বন্ধুর মতো, ভাইয়ের মতো পৌঁছে গিয়েছেন। হিন্দুদের বাড়িতে কোনো বিপদ সংগঠিত হয়েছে শোনার সাথে সাথে ডাক্তার শফিকুর রহমান সেখানে উপস্থিত হয়েছেন। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হন, বিপদে আপদে সকলের পাশে যে মানুষটি সর্বাগ্রে গিয়ে উপস্থিত হয়েছেন তার নাম ডাক্তার শফিকুর রহমান। বন্যার ভিতরে পানিবন্ধী মানুষের কাছে বুক বিজিয়ে তলিয়ে তারপরে বৃষ্টি ভেজা সেই জায়গাগুলোতে ডাক্তার শফিকুর রহমানের পিকচারগুলো আজও আমার চোখের সামনে ভাসে। বাংলাদেশের প্রত্যেকটি হকপন্থী দরবার সহ আলেম, ওলামা, পীর, মাশায়েখ, ইসলামিক স্কলারদের ধারে ধারে তিনি নিজে উপস্থিত হয়েছেন ঐক্যের আহ্বান নিয়ে বাংলাদেশকে বিনির্মাণের জন্য, দেশবাসীকে নতুন পথে পরিচালিত করার জন্য। আপনারা জানেন ফ্যাসিবাদের পতনের অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব, যাদের দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে বাংলাদেশে যেই দলটি সবচাইতে বেশি নির্যাতিত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে তারা যে পরিমাণ জুলুম, নির্যাতন, অত্যাচার শিকার হওয়ার পরেও তাদের নিজেদের নাম কোনো কিছুর সামনে না এনে জাতির প্রয়োজনে তারা তাদের জায়গা থেকে প্রকাশ্যে এবং গোপনে বিভিন্নভাবে সহযোগিতা করে শেখ হাসিনার বিদায় আজকের ঘণ্টা বাজিয়েছেন। তারা চাইলেই প্রতিবাদ মিছিল বের করতে পারতেন, দল নিষিদ্ধের পরে চাইলেই ব্যানার ফুটিয়ে মানুষের সামনে আরেকটি কেওয়াজ তৈরি হয়তো করতে পারতেন, কিন্তু তারা সেই দিকে না যেয়ে শেখ হাসিনার বিদায় ঘণ্টার জন্যই তারা কাজ করেছেন। এক বাক্যে জাতির জন্য যে ধরনের ত্যাগ দরকার, সেই ত্যাগটি ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে হয়েছে। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের সিংহভাগ বিখ্যাত জায়গাগুলো ভিজিট করেছেন। চরমনাইয়ের ইসলামী আন্দোলন, বাংলাদেশের বর্তমান যে পীর সাহেব রয়েছেন তার সাথে চরমনাইতে গিয়ে সাক্ষাৎ করেছেন, উদারতার পরিচয় দিয়েছেন। সারসিনা দরবার শরীফ বাংলাদেশের অন্যতম একটি সেরা দরবার, লক্ষ লক্ষ মুরিদ যাদের রয়েছে এবং যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সারসিনা দরবারের মাদ্রাসা রয়েছে, খানকা রয়েছে, শুধু নেসারিয়া মাদ্রাসা রয়েছে 4,500-এর অধিক। সেই দরবারের পীর সাহেবের সাথে, বর্তমান গদ্দিনশীল পীর সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছেন এই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব। শফিকুর রহমান ঐক্যের বার্তা নিয়ে বাংলাদেশের পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় তিনি পৌঁছে গিয়েছেন, আলোচনা করতে গিয়েছেন। তিনি গিয়েছেন ঝালকাঠির বিখ্যাত হযরত কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারে এবং কায়েদ সাহেব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির দরবারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে তিনি সাক্ষাৎ করে এসেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার শফিকুর রহমান সাহেবের আজ বেশ প্রয়োজন। ডাক্তার শফিকুর রহমান সাহেব ছাড়া বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে অমানিসার মেঘ ধাবিত হবে বাংলার জনগণের উপরে। শফিক সাহেবের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আমাদের হাতে হয়তো কেউ নেই এবং দলমত নির্বিশেষে এটা স্বীকার করবেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবের আদর্শের বিরোধী একজন মানুষও স্বীকার করবেন যে একজন মুরব্বী থাকলে আমাদের সামনে তিনি আছেন। তার অসুস্থতা এটা আমাদের জন্য কখনোই, কোনো অবস্থাতেই, কোনোভাবেই আমাদের জন্য সুখের সংবাদ নয়। তার দীর্ঘ হায়াত দরকার, তার দীর্ঘ নেতৃত্ব দরকার। আগামীর বাংলাদেশ, এখন যে বর্তমান পরিস্থিতিতে দেশ চলছে, এই জায়গা থেকে দেশকে গঠন করতে হলে তার নেতৃত্বেই সামনে মানুষগুলোকে এগিয়ে যাওয়া দরকার।
বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশের ডানপন্থী মানুষের মধ্যে একটি আশা আকাঙ্ক্ষার বাতিঘর হিসাবে রূপান্তরিত হয়েছেন এই ডাক্তার শফিকুর রহমান সাহেব। এর অন্যতম কারণ হচ্ছে তিনি তার নিজস্ব জায়গা থেকে, তার জায়গার যে সাধারণত যে ধরনের একটি পরিস্থিতিতে থাকতে হয় একটি দলের আমির হিসেবে, সেই জায়গা থেকে বের হয়ে এসে একজন সাধারণ মানুষ হয়ে তারপরে ঘরে ঘরে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। বাংলাদেশের যে কোনো ইস্যুতে তিনি এখন কথা বলছেন, মানুষের জন্য কথা বলছেন, যে কোনো ইস্যুতে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এই যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা, ডাক্তার শফিকুর রহমান সাহেব 50 লক্ষ টাকা ইনস্ট্যান্ট সেখানে ঘোষণা করেছেন। রিসেন্টলি আমাদের গত 24-এর গণঅভ্যুত্থান প্রায় 2000 শহীদ হয়েছে, পরিবারগুলোর পাশে কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব কোথাও নৌকায় গিয়ে, কোথাও হেলিকপ্টারে গিয়ে, কোথাও বাসে গাড়িতে কিংবা পার্সোনাল সফরসূচির অংশ হিসাবে সেখানে গিয়ে তাদেরকে সাহায্য করে চলেছেন। দর্শক, ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে ডক্টর ফয়জুল হক কি বললো আপনারা ইতিমধ্যে শুনেছেন। দ্বিতীয়তে চলুন সোলাইমান ভাইয়ের একটা বক্তব্য শুনে আসি, তিনি আসলে বক্তব্যের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করতে, চলুন শুনে আসি। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সত্যি আল্লাহর খাস রহমতে সিক্ত। আমরা কেউই আল্লাহর খাস রহমত ছাড়া বাঁচতে পারি না, চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করে যদি তার অফুরন্ত অক্সিজেন গ্রহণ করার সুযোগ না দেন, আমরা এক মুহূর্তেও বাঁচতে পারবো না। এবং তার মধ্যে আবার খাস রহমত আর আম রহমত আছে। যারা উসুলে ফিকহ পড়েছেন তারা আম খাস বুঝবেন। আমিরে জামাতকে নিয়ে জরুরি সিদ্ধান্ত হয়েছে তার হার্টের বাইপাস সার্জারি করাতে হবে। তার হার্টের 3টা ব্লক ধরা পড়েছে। দেখেন, একটু মিলিয়ে দেখেন, আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সত্যি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে। আমিরে জামাত মানুষের দোয়ায়, ভালোবাসায় সিক্ত। সবাই প্রাণ ভরে দোয়া করছে। ফেসবুক, জাতীয় গণমাধ্যম, অনলাইন গণমাধ্যম সবকিছু 6 লাভ আমিরে জামাতের হার্টে ব্লক ধরা পড়েছে, তার সার্জারি হবে, সবাই দোয়া করবেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করুক। এর মধ্যে তিনি কিছু নজির স্থাপন করেছেন যেটা আগামী বাংলাদেশের দিক নির্দেশক। আমাদের দেশের একটু পয়সাওয়ালা বা পয়সা ছাড়া চান্দার ভাগে চলে এরকম নেতা একটু জ্বর টর হলেই সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, ইংল্যান্ড, জার্মানি, আমেরিকা চলে যায় চিকিৎসার জন্য। তা আমিরে জামাতের হার্টে বাইপাস সার্জারি করাতে হবে। তার চিকিৎসকরা বলেছে যে স্যার সিঙ্গাপুরে করালে ভালো হয়। তিনি বলেছেন না, আমার দেশে যে ইকুইপমেন্টস আছে এটা দিয়ে আমাকে অপারেশন করাও, আল্লাহ যা করে বাকিটা। তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি বাংলাদেশপন্থী প্রকৃত জনদরদী দেশপ্রেমিক নেতা। তিনি চাইলে সাপোজ আমিরে জামাতের জন্য কয়েক সেকেন্ডের মধ্যে 1000 কোটি টাকা দিয়ে দেবে, এরকম লোকের অভাব নেই। যে আমিরে জামাতের চিকিৎসায় 5000 কোটি টাকা লাগবে আমি দিয়ে দেবো, আপনি অভাব পাবেন না। তার নিজের 1 টাকাও খরচ করতে হবে না, তার নিজেরও টাকা আছে। তিনি ধনী মানুষ, তার ফ্যামিলির সবাই ডাক্তার এবং প্র্যাকটিসিং, তারা প্র্যাকটিস করে, মেডিকেল কলেজ আছে, ক্লিনিক আছে এবং এটা লাভজনক। কিন্তু আমির হিসাবে দেশে বিদেশে, বাংলাদেশের বাইরে বাংলাদেশের নাগরিক না, এরকম অনেক রাষ্ট্র আছে, চীন থেকে শুরু অনেক রাষ্ট্র, তার যে চিকিৎসা লাগে 1000 কোটি টাকা লাগলো আমরা দেব। কিন্তু তারপরে সে আমিরে জামাত দেশের মাটিতে চিকিৎসা করাতে চান। এর অর্থ হচ্ছে যে নেতারা যদি দেশে চিকিৎসা করায়, নেতারা যদি কথায় কথায় জ্বর ঠান্ডা কাশি হলে বিদেশে যাওয়া বন্ধ করে, তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হবেই। বাংলাদেশ যারা পরিচালনা করে তাদেরই আস্থা নাই বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থার উপর। তাহলে আপনি কি বাংলাদেশ চালান? আমিরে জামাত দেখিয়ে দিয়েছেন আমি দেশপ্রেমী, আমি বাংলাদেশপন্থী, বাংলাদেশ আমার শেষ ঠিকানা। সবাই পালায়, কেউ মুসলেকা দিয়ে লন্ডনে যায়, কেউ অমুক জায়গা যায়, তমুক জায়গা যায়, কিন্তু আমিরে জামাত দেশের প্রয়োজনে বিদেশে সফরে যান, চিকিৎসার জন্য যান না, চিকিৎসা দেশেই করেন। দেখেন, হার্টের রোগ, হার্টের চিকিৎসা, এটা চিকিৎসা জগতের সবচেয়ে কঠিন কিছুর মধ্যে পড়ে। ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি অত্যন্ত কঠিন। হার্টের রিং পরানোটা তুলনামূলকভাবে সহজ হলেও হার্ট রিলেটেড চিকিৎসা এটা সবচেয়ে এক্সপেন্সিভ এবং কঠিন, এবং কার্ডিওলজিস্টের সবচেয়ে দাম বেশি। যেমন টোটাল ভারতবর্ষের ডাক্তারদের মধ্যে দেবী শেঠির মতো নামি দামি ডাক্তার, আপনি যদি সিঙ্গাপুরে যান, মাউন্ট এলিজাবেথে, থাইল্যান্ডে যান, অনেক ক্লিনিক আছে, ইংল্যান্ডে যান, হার্টের চিকিৎসাটার বা চিকিৎসকদের ডিমান্ড সবচেয়ে বেশি এবং সার্জন ফি সবচেয়ে বেশি। এমনিতে নর্মালি বিভিন্ন লিভার, টিউমার, ক্যান্সার এগুলো অপারেশনে যেখানে বাংলাদেশের নর্মাল এভারেজ ক্লিনিকে 30, 35, 40 হাজার টাকা লাগে, সেখানে হার্টের ওই টাইপের ক্লিনিকে 1,20,000 টাকা লাগে। ইটস ভেরি টাফ, কারণ হার্ট ঠিক না থাকলে মানুষ ঠিক থাকে না, বাঁচে না। হার্টে ব্লক, কিছু কিছু পয়েন্টে ব্লক ধরা পড়লে মুহূর্তের মধ্যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে সে মারা যেতে পারত। দেখেন, আল্লাহর খাস রহমতে তিনি বেঁচে আছেন। আসলে অবশেষে কারণ পাওয়া গেল, সেই 19 জুলাই মহাসমাবেশে আমিরে জামাত যে পড়ে গিয়েছিলেন, আবার উঠে দাঁড়িয়েছিলেন, আবার পড়ে গিয়েছিলেন, আবার বসে বসে বক্তব্য দিয়েছিলেন। আসলে ওই সময় তার হার্টের সমস্যা হয়েছে। আল্লাহর খাস রহমত না থাকলে আল্লাহ তার মুখ থেকে বক্তব্য শেষ করাতো না, কোনো থিওরিতে সম্ভব নয়। ডাক্তাররা যদি কোনোভাবে বুঝতো যে না, তার হার্টের সমস্যা হয়েছে, ব্লক ধরা পড়েছে, এই জন্য তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন, এটা হয়, তাকে জোর করে হলেও তাকে ওখান থেকে নিয়ে যেতেন, তাকে ইনজেকশন দিতেন, তার ব্লাড পাতলা করার মেডিসিন দিতেন, ইসিজি, ইকো যা করা দরকার সেগুলো করে চিকিৎসা দিতেন, আস্তে আস্তে অপারেশন কিংবা রিং পরানো বা এগুলো সিদ্ধান্ত নিতেন। কিন্তু না, আল্লাহ চেয়েছে যে আমিরে জামাত বিশ্বব্যাপী হিরো হবেন, অসুস্থতা থেকে দাঁড়িয়ে আবার বক্তব্য দিবেন, আবার করে যাবেন, আবার দাঁড়াবেন, আবার করে যাবেন, আবার বসে বসে বক্তব্য শেষ করবেন এবং বজ্র কণ্ঠে তিনি আওয়াজ তুলবেন। আল্লাহর পরিকল্পনা ছিল, সেটা হয়েছে।
ইতিহাসে আমিরে জামাতের নাম লেখা থাকবে, অথচ সেটা ছিল হার্ট ডিজিজ। এখন প্রশ্ন করতে পারেন দল এটা ধরতে পারেনি কেন, এরপরে চিকিৎসা করিয়েছে। হ্যাঁ, ওই পরবর্তী ফাইন্ডিংস গুলো থেকে চূড়ান্ত রেজাল্ট এই ব্লক ধরা পড়েছে। তবে হার্টের সিস্টেমটা এরকম যে আপনি সাথে সাথে ইসিজি করলে এটা ধরা পড়বে না, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়, কয়েক মিনিট পর করলে হয়তো ধরা পড়বে। এই জন্য আপনারা যেটা জেনেছেন সেখানে ধরা পড়েনি। কিন্তু আমিরে জামাতকে দেখেন রেস্টলেস, প্রত্যেক দিন প্রোগ্রামে উড়ে এক জায়গা থেকে এক প্রভিন্স বা এক জেলা থেকে আরেক জায়গায় যান, নিয়মিত সাংগঠনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন, কোনো রেস্ট নেই, অথচ তার হার্টে ব্লক। তো দর্শক, আল্লাহ খাস রহমতে চলছেন। আল্লাহ চাচ্ছেন আমিরে জামাতকে মহান করতে, মানুষের ভালোবাসা দোয়ায় সিক্ত করতে, এবং আল্লাহ চাচ্ছেন আমিরে জামাতের মধ্যে এক্সাম্পল সেট করতে দেশে চিকিৎসা নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন এই ডাক্তার শফিকুর রহমান সবচাইতে আকর্ষণীয় হয়ে থাকুক, এক্সাম্পল সেট করুক, প্রেসিডেন্স হয়ে থাকুক, নজির হয়ে থাকুক। সেটা হচ্ছে তা আমাদের বাংলাদেশের আমরা জাতি হিসেবে সত্যি গর্বিত এবং শুকরিয়া করতে হয় যে আমরা ডাক্তার শফিকুর রহমানের মতো একজন নেতা পেয়েছি। আমি দেখছি ডাক্তার শফিকুর রহমানের অনেক সমালোচনা থাকবে, তার পলিটিক্যাল স্টেটমেন্টের ক্রিটিক থাকবে, কিন্তু মানুষের যে ভালোবাসা দোয়া, তার জন্য যে একটা ফিলিংস, এটা সত্যি ইউনিক। বাংলাদেশের রাজনীতি থেকে এগুলো উঠে গেছে। দর্শক শ্রোতা, আশা করি শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন। 3 নাম্বার অর্থাৎ সর্বশেষ সৈয়দ মাসুক সাহেবের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব, তারপরে ভিডিওটি শেষ করব। তো মাঝখানে একটা কথা বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হ্যাঁ, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। কিছু দালালকে লঙ্গির উপর দিয়া লাল করে ফেলতে হবে, আর নতুবা নতুন স্বাধীনতার ভোগ আপনারা করতে পারবেন না। দালালে ভরে গেছে, জানুয়ারের বাচ্চারা ভরে গেছে দেশটার ভিতরে। দেশের ভিতরে আর মানুষ মনে হয় খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে যাবে। আজকে যেই কথাটি বলেছেন নাহিদ ইসলাম নরসিংদীতে, আমি আপনাদের সামনে তার বক্তব্যটা তুলে ধরছি। আগামী 3ই আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নাগরিক পার্টির নাহিদ ইসলামের কথাটাকে সমর্থন করে শুরুতেই এই কারণে বলছি যে লঙ্গির উপর দা এমন লাল করে দিবেন যাতে করে ঘরে গিয়াও লজ্জা পা না দেখাইতে পারে। এরকম লাল কিছু নেতাকে, লাল কিছু দালালকে, এই দালালে দেশটা ভরে গিয়েছে। এই দালালদের হাত থেকে যদি দেশকে এখন এই মাসে রক্ষা করতে না পারেন, এই মাসে সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে বেঁচতে যাবে 24 সালের আপনাদের এই সন্তানদের, রক্ত সন্তানদের জীবন। আপনারা যারা স্বামী হারাইয়েছেন, সন্তান হারাইয়েছেন, এই দুঃখিনী মাদের ভাগ্যে কিছুই জুটবে না। দালালরা চাচ্ছে কোন রকম দেশটাকে আবার ভারতের হাতে তুলে দিতে। দালালদের এখন খেয়ে না খেয়ে তারা এখন ঘুম নিদ্রা হারাম করে চাচ্ছে যে কোনো উপায়ে ভারতের কাছে আবার কিভাবে দেশটা তুলে দিতে পারে। আমরা ইতিমধ্যে বহু দালালের অনেক গোপন তথ্য পেয়েছি, কিন্তু রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে তাদের মুখোশ আমি এই মুহূর্তে উন্মোচন করছি না। আমি চাই যে তাদের মুখোশ তাদের দলীয়ভাবে করা হোক এবং দলীয়ভাবে তাদের উপর কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। প্রিয় দর্শক, দালালদেরকে নিয়ে যা বলেছেন নাহিদ ইসলাম সেদিকে আমি যাচ্ছি। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়বো। এটাই বাঘের বাচ্চা। অবশ্যই 3 তারিখে শহীদ মিনারে সকল দাবি আদায় করেই গড়ে ফিরবে। শহীদ মিনার থেকে মানে ডাইরেক্ট বঙ্গভবনে যাওয়া হবে। বঙ্গভবন প্রয়োজনে পেশাব করে ডুবাইয়া দেওয়া হবে। ওই একজনে বলছিল না, পেশাব করে একেবারে ঢাকা শহর থেকে নেতা বঙ্গোপসাগরে ফেলে দিবে। এবার এনসিপি প্রয়োজনে পেশাব করে বঙ্গোপসাগর ডুবিয়ে দিবে, বঙ্গভবন ডুবিয়ে দিবে। ওই বঙ্গোপসাগরের পরিবর্তে বঙ্গভবন ডুবিয়ে দিবে। এই কথা কিন্তু এখানে নাহিদ ইসলাম উল্লেখ করেছে। বুধবার 30শে জুলাই বিকালে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার শেষ দিন আজ বুধবার 1 জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিলেন এনসিপি। নরসিংদীর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি গত 1 বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান আমরা পাই নাই। আমরা নতুন সংবিধান পাই নাই, এই ব্যাপারে 100% নিশ্চিত, এবং পাবো না যে এটাও নিশ্চিত করে ফেলতে চাচ্ছে দালালরা। দালালরা যে আমরা যেন না পাই সেটারও নিশ্চিত করছে। অনেক শক্ত অবস্থানে আছে দালালরা। দালালদের হাত অনেক লম্বা হয়ে গিয়েছে, এবার খাটো করার সময় আসছে। নতুন সংবিধান আমরা পাই নাই। ফেসিস্ট রাষ্ট্রপতি, এবার লিখেছে ফেসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয় নাই। এই জন্যই আমি বলছি যে বঙ্গভবন প্রয়োজনে পেশাব করে মানে সাগর বানিয়ে দিতে হবে। এনসিপির পোলাপাইনকে আমরা এই ঘোষণা দিতে এখন বাধ্য হব। আমাদেরকে আর এখন সাধু বাবার সাধু থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে অবশ্যই 24-এর বিজয়ের ফাইসালা রাজপথেই করতে হবে। বিজয়ের ফাইসালা সংসদে হবে না, আলাপ আলোচনা হবে না, গোল টেবিলও হবে না, রাজপথে ডাইরেক্ট। আমি বলবো সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে যেন শহীদ মিনারে আসতে কোনো ভুল না করে। 3 তারিখের কোনো অনুষ্ঠানে আপনারা কোথাও যাবেন না, না শিবির, না জামাত, না ছাত্রদল, না অন্যান্য দল, সকল অনুষ্ঠান বাদ দিয়ে সবাই শহীদ মিনারে
এই নাহিদ ইসলামের অনুষ্ঠানে যুক্ত হবেন। এটা নাহিদের অনুষ্ঠান নয়, এটা আমাদের প্রাণের অনুষ্ঠান, আমাদের শহীদদের অনুষ্ঠান, আমাদের আহতদের অনুষ্ঠান। 3 তারিখে সবাই ছুটি রাখবেন, সবাই ফ্রি থাকবেন, কোনো অফিস আদালতে যাবেন না, ব্যাংক বিমা কোথাও যাবেন না। 3 তারিখ ডাইরেক্ট শহীদ মিনারে সবাই জড়ো হবেন। এখানে নাহিদ আরো যা লিখেছে, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসিনি। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের দাবিতে রাজপথে নামতে হচ্ছে আমাদেরকে কি কাজে নামতে হচ্ছে? সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে রাজপথে নামতে হয়েছে। কোন গণ অভ্যুত্থানের পরে দেশে এইরকম ঢিলাঢালাভাবে, এরকম দড়িমাছ নাচুইভাবে রাষ্ট্র চলতে পারে না। দেশের মানুষের মুক্তির দাবিতে 24-এর আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গত 1 মাসে সারা দেশ ঘুরতে ঘুরতে আজ আমরা বিপ্লবের শহীদ নরসিংদীতে আপনাদের কাছে এসেছি। ওখানে নরসিংদীতে যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করেছে নাহিদ ইসলাম। এখানে এরপরে নাহিদ ইসলাম যা বলেছে, এনসিপির আহ্বায়ক বলেন, আমরা নরসিংদীর জন্য কাজ করতে চাই, শিল্প উন্নয়ন জেলা হিসাবে গড়তে চাই। নরসিংদীতে সন্ত্রাসীরা রয়েছে, চাঁদাবাজরা রয়েছে, সেটাও বলেছেন যে নরসিংদীতে সন্ত্রাসী এবং চাঁদাবাজরা রয়েছে, আমরা তাদের বিতাড়িত করতে চাই। আপনারা সবাই নরসিংদীতে এনসিপির হাতকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে। এখানে আরো যা লিখেছে, সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঐক্যমত কমিশন গঠিত হয়েছে কিন্তু পেছন থেকে পাঞ্জাবি টেনে ধরছে। কথাটা একেবারে নাসির উদ্দিনের সঠিক। এখনো সময় আছে, সরকারের কথা শুনুন, শহীদদের সঙ্গে থাকুন, যদি না থাকেন তাহলে ভবিষ্যতে কি হবে জানি না। আমরা এদেশে নতুন সংবিধান চাই, নতুন সংবিধান আমরা বানিয়ে ছাড়বো। এবার নাসির উদ্দিনকে আমি ওয়েলকাম জানাই, স্বাগত জানাই যে আমরা নতুন সংবিধান বানিয়ে ছাড়বো। 24-এর গণ অভ্যুত্থানের সময় সরকারের কোনো বাহিনী, কোনো কর্মকর্তা কি ভূমিকা ছিল তা খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, আমরা নিজ চোখে দেখেছি সেনাবাহিনীর অনেক কর্মকর্তা গুলি চালিয়েছিল, কার নির্দেশে তারা গুলি চালিয়েছিল আমরা জানতে চাই। অবশ্যই গুলি যারা চালিয়েছে সেনাবাহিনীতে তাদের বিচার করতে হবে। সাধারণ সেনাবাহিনী এবং দেশপ্রেমী সেনাবাহিনী এই কাজ করে নাই। ভারতের দালালদের খপ্পরে পড়ে, দালালদের চক্রের ভিতরে সেনাবাহিনীর ভিতরে কারা ঢুকে সেদিন সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করে দেশের নাগরিকের বিরুদ্ধে কারা গুলি চালিয়েছিল তাদেরকে অবশ্যই সেনাবাহিনী নিজের দায়িত্বে বের করতে হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সংগঠক সারজিদ আলমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন উত্তরাঞ্চলের সংগঠক শিরিন আক্তার, যুগ্ম সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল, নরসিংদী প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন প্রমুখ। এর আগে বিকেল 5টার দিকে নরসিংদী শহরের জেলখানার মোড় থেকে পদযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে এনসিপি নেতাকর্মীর সমর্থকরা পৌরসভার সামনে সমাবেশস্থলে পৌঁছেন। পদযাত্রা শুরুর আগে নরসিংদী ক্লাবে জেলা গণ অভ্যুত্থান শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছিল পুলিশ। শহরে মুড়ে মুড়ে ও সভাস্থলে পুলিশের সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র জানিয়েছে 9 শতাধিক পুলিশ সদস্য মাঠে ছিলেন। কেন 900 সদস্য থাকতে হলো? কারণ সেই পুলিশ একটি জেলাতে গোপালগঞ্জে ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জে তাদের জীবন হুমকিতে ফেলে দিয়েছিলেন পুলিশ বাহিনী। এরপরে পুলিশ বাহিনী পুলিশের আইজিপির নির্দেশে শক্ত অবস্থানে আছেন। এরপর থেকে তারা যেখানেই গিয়েছে পুলিশ সর্বোচ্চ তাদের নিরাপত্তা, তাদের প্রহরী হিসাবে কাজ করছে। এটা তারা বাংলাদেশের 24-এর বিজয়ের কৃতি সন্তান। তাদেরকে যদি আমরা টিকিয়ে এবং বাঁচিয়ে না রাখতে পারি, আমাদের বিজয় শকুনেরা ছিনিয়ে নিয়ে আবার ভারতের হাতে তুলে দেবে। অলমোস্ট ভারতের সাথে অনেক শকুনদের কন্ট্রাক্ট হয়ে গেছে, অনেক শকুনদের কন্ট্রাক্ট সাইন হয়েছে, এবং এই সাইনগুলা হয়েছে আপনার কিসের মাধ্যমে সেগুলা যদি বলি তাহলে কিন্তু অনেকের লুঙ্গি খুলে যাবে। তো দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন। অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কারা কারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা এখনো নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।